সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামত বাইরে বৈঠকখানার ঢালা বিছানার উপর রেড়ির তেলের সেদ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি। বাহিরের বারান্দায় একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার শান্ত তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া ঠেলো হুঁকায় ধূমপান করিতেছেন। দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে এবং ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি। ছোড়দা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতি মেজদা বারদুই এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়া বিঘ্ন না করি এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30 খানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ছাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ছাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ছাড়িতে যাইতে পারে। ছুটি পাইয়া যতীনদার টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করিলেন। মেজদা না লিখিয়া দিলেন। কাজেই ছোড়দা মুখ ভারী করিয়া মিনিট 2 বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন। এবার মঞ্জুর হইল। মেজদা সই করিয়া লিখিলেন 8:41 হইতে 8:47 পর্যন্ত। পরোয়ানা লইয়া ছোড়দা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গোঁদ দিয়া আঁটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত। সপ্তাহ পরে এই সব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ত তলব করা হইত। এই রূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না। ছোড়দা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল। কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম। মেজদা তাহার সেই টিকিট আঁটা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন। তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খাইয়াছিলাম। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোড়দা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠের গগনভেদী রই রই চিৎকার, ওরে বাবা রে, খেয়ে ফেললে রে! কিসে ইহাদিগকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার 2 পা সম্মুখে ছড়াইয়া দিয়া সেজ উল্টাইয়া দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বাঁধিয়া গেল। মেজদার ছিল ফিটের ব্যামো। তিনি সেই যে আ করিয়া প্রদীপ উল্টাইয়া চিত হইয়া পড়িলেন, আর খাড়া হইলেন না। ঠেলাঠেলি করিয়া বাহির হইতেই দেখি পিসেমশাই তাঁর 2 ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন।
এ যেন তিন বাপ বেটার কে কতখানি হাঁ করিতে পারে তারই লড়াই চলিতেছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পলাইতেছিল। দেউড়ির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে। পিসেমশাই প্রচণ্ড চিৎকারে হুকুম দিতেছেন, और मारो, साला को मार डालो। মুহূর্তকাল মধ্যে আলোয় চাকর বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল। দরোয়ানরা চোরকে মারিতে মারিতে আধমরা করিয়া টানিয়া আলোর সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল। তখন চোরের মুখ দেখিয়া বাড়ি শুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল। আরে এ যে ভট্টাচার্য মশাই! তখন কেহ বা জল, কেহ বা পাখার বাতাস, কেহ বা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয়। ওদিকে ঘরের ভিতরে মেজদাকে লইয়া সেই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খাইয়া রামকমল প্রকৃতিস্থ হইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। আরে আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্য মশাই কাঁদিতে কাঁদিতে কহিলেন, বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভালুক লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। খোর্দা ও যতীনদা বারংবার কহিতে লাগিল, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ হুম করে ল্যাজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল। মেজদার চৈতন্য হইলে তিনি নিমিলিত চক্ষে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন, দি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথা সে? মেজদার দি রয়্যাল বেঙ্গলি হোক আর রামকমলের মস্ত ভাল্লুকই হোক, সে আসিলই বা কি রূপে আর গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছু তো বটেই। তখন কেহ বা বিশ্বাস করিল, কেহ বা করিল না, কিন্তু সবাই লণ্ঠন লইয়া ভয় চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল। অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং হু বেটা বলিয়াই এক লাফে একেবারে বারান্দার উপর। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায়, কাহারও মুহূর্ত বিলম্ব সয় না। উঠানের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল, দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে। চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল। জনপ্রাণী আর সেখানে নাই। সেই ঘরের ভিড়ের মধ্য হইতে পিসেমশায়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল, সড়কি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল, লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাউ তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া। হিন্দুস্থানীরা সাড়া দেয় না। তামাশা দেখিতে যাহারা বাড়ি ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ। এমনি বিপদের সময় হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত। নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল, ওরে বাঘ বাঘ, পালিয়ে আয় রে ছোড়া, পালিয়ে আয়। প্রথমটা সে থতমত খাইয়া ছুটিয়া আসিয়া ভিতরে ঢুকিল, কিন্তু ক্ষণকাল পরেই ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল। দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানি চাহিয়া দুর্গানাম জপিতে লাগিল। পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন। দারিক বাবু, এ বাঘ নয় বোধহয়। তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাংলা করিয়া কহিল, না বাবু মশাই, না, আমি বাঘ ভালুক নই, ছিনাদ বহুরূপী। ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। ভট্টাচার্য মশাই খড়ম হাতে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন। হারামজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাওনি? পিসেমশাই মহা ক্রোধে হুকুম দিলেন, শালাকো কান পাকাড় কে লাও। কিশোরী সিং সর্বাগ্রে দেখিয়াছিল, সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া আনিল। ভট্টাচার্য মশাই তাহার পিঠের উপর খড়মের একঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন, এই হারামজাদা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হো গিয়া। খোট্টা শালার বেটারা আমাকে যেন কিলাইয়া কাঁঠাল পাকাই দিয়া। ছিনাতের বাড়ি বারাসাতে। সে প্রতি বৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে।
কালও এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল। সে একবার ভট্টাচার্য মশায়ের, একবার পিসে মশায়ের পায়ে পড়িতে লাগিল, কহিল, ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাঁধাইয়া তোলায় সে নিজেও ভয় পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল। ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে, কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কুলাইল না। ছিনাত কাকুতি মিনতি করিতে লাগিল, কিন্তু পিসে মশায়ের আর রাগ পড়ে না। পিসিমা নিজে উপর হইতে কহিলেন, তোমাদের ভাগ্যি ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বের হয়নি। যে বীর পুরুষ তোমরা আর তোমার দারোয়ানরা, ছেড়ে দাও বেচারিকে আর দূর করে দাও দেউড়ির এই খোট্টাগুলোকে। একটা ছোট ছেলের যে সাহস, একবারই লোকের তা নেই। পিসেমশাই কোনো কথাই শুনিলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন। তাই আরও গরম হইয়া হুকুম দিলেন, ওয়ার ল্যাজ কাটিয়া দাও। তখন তাহার সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের ল্যাজ কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল। পিসিমা উপর হইতে রাগ করিয়া বলিলেন, রেখে দাও, তোমার ওটা অনেক কাজে লাগবে।